আমি পদ্মজা, পর্ব 46। 1996 সাল। ঘন কুয়াশার ধবল চাদর সরিয়ে প্রকৃতির ওপর সূর্যের নির্মল আলো ছড়িয়ে পড়েছে। কাছের জানালার পর্দা সরাতেই এক টুকরো মিষ্টি পেল রোদ্দুর। পদ্মজা সুন্দর মুখশ্রীতে হুমড়ি খেয়ে পড়ে। নিচতলা থেকে মনার কণ্ঠস্বর ভেসে আসে, আপামনি। মিষ্টি রোদের কোমল ছোঁয়া ত্যাগ করে ঘুরে দাঁড়ালো পদ্মজা। আমির আড়ামোড়া ভাঙতে ভাঙতে লেপে রোম ছেড়ে উঠে বসলো। দরজার বাইরে চোখ পড়তেই দেখতে পেল পদ্মজাকে। ধনুকের মতো বাঘ শরীরে সবুজ সুতির শাড়ি, মাথায় লম্বা বেনুনি, চওড়া পিঠের ওপর সাপের মতো দুলছে, পাতলা কোমর উন্মুক্ত। আমির চমৎকার করে হেসে ডাকলো, পদ্মবতী। পদ্মজা ফিরে না তাকিয়ে জবাব দিল, অপেক্ষা করুন, আসছি। আমির মুখ গুমট করে বলল, ইদানিং আমাকে একদমই পাত্তা দিচ্ছ না তুমি, বুড়ো হয়ে গেছি তো। ওপাশ থেকে আর সাড়া আসলো না। আমির অলস শরীর টেনে নিয়ে বারান্দায় গেল। পদ্মজা বৈঠকখানায় এসে দেখে মনা সোফার পানের কৌটো নিয়ে বসে আছে। তাকে দেখে দ্রুত উঠে দাঁড়ায়। 9 বছরের মনা এখন 14 বছরের ছটফটে কিশোরী। পদ্মজা গম্ভীর স্বরে বলল, পান খাওয়ার অনুমতির জন্য ডেকেছিস? মনা নতজানু হয়ে দাঁড়িয়ে আছে। সে মাথা নত অবস্থা রেখেই চোখ উল্টিয়ে তাকিয়ে পদ্মজাকে দেখলো একবার, এরপর আবার চোখ নামিয়ে নিয়ে বলল, অনেকদিন খাই না, আপামনি একটা খেতে দাও না। মনা চাইলে লুকিয়ে খেতে পারত, কিন্তু সে পদ্মজাকে ডেকে অনুমতি চাইছে। পদ্মজা মনে মনে সন্তুষ্ট হলো। সোফায় বসে প্রশ্ন করলো, পান কে দিয়েছে? আবার সাথে পানের কৌটোটা? আব্বা আসছিল, মৃদুকণ্ঠে বলল মনা। কখন? ভোরবেলা। বাসায় আসেনি কেন? কাজে যাচ্ছে তাই। উনি এমনি এমনি কেন আনবেন পানের কৌটা? তুই স্কুল থেকে ফেরার পথে বস্তিতে গিয়েছিলি তাই না? মনা জবাব দিল না। তার চুপ থাকা প্রমাণ করছে পদ্মজা ধারণা সত্য। পদ্মজা আর কথা বাড়ালো না, বলল, একটা পান খাবি? কৌটা সহ বাকি পান সুপারি রহমত চাচাকে দিয়ে তোদের বস্তিতে পাঠিয়ে দেব। পদ্মজা চলে যেতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়ল। তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করল, তুই নাকি গণিতে ফেল করছিস? পদ্মজার প্রশ্নে মনা চোরের মতো এদিক ওদিক চোখে দৃষ্টি দৌড়াতে থাকলো। পদ্মজা ধমকে উঠল, বলছিস না কেন? আমি প্রতিদিন রাতে সময় নিয়ে তোকে গণিত বুঝিয়েছি, তবুও ফেল করলি কি করে? মনা কাঁদো কাঁদো হয়ে বলল, পরীক্ষার আগের দিন পড়িনি, পরীক্ষায় গিয়ে সব ঝাপসা ঝাপসা মনে হচ্ছিল। কেন পড়িসনি? সেদিন আমি অসুস্থ ছিলাম না, তাই আমি 2 তলায় ছিলাম, নিচে একবারও আসতে পারিনি। এই সুযোগে পড়া রেখে টিভি দেখছিলি, তাই তো? মনা বাধ্যের মতো মাথা নাড়ালো। পদ্মজা হাসবে না কাঁদবে বুঝতে পারলো না। বেহায়ার মতো আবার স্বীকারও করছে পড়া রেখে টিভি দেখেছে। ঢাকা আসার পর বছরই মনাকে স্কুলে ভর্তি করে দিয়েছিল সে। এখন মনা 5ম শ্রেণীতে পড়ে। মাথায় বুদ্ধি বলতে নেই, সারাক্ষণ টিভি টিভি আর টিভি। এত পড়ানোর পরও কিছু মাথাতে রাখতে পারে না। পদ্মজা বিরক্তি নিয়ে জায়গা ছাড়লো। সবার ঘরে ঢুকতেই আমির আক্রমণ করে বসলো। পদ্মজার কোমরে উন্মুক্ত অংশে হাত রাখতেই পদ্মজা উফ ঠান্ডা বলে ছিটকে সরে গেল। আমির হতভম্ব হয়ে গেল। 2 পা এগোতেই প্রাপ্তবয়স্ক নারীর রিনরিনে কণ্ঠে ধমক বেরিয়ে আসলো, একদম এগোবেন না। এই শীতের মধ্যে ভেজা হাতে ছুলেন কিভাবে? আচ্ছা, আপনি আমার কালো সোয়েটারটা দেখেছেন? পাচ্ছি না, শীতে জমে যাচ্ছে একদম। আমির কিছু বলল না। সে পদ্মজার দিকে আর চোখে তাকিয়ে আছে। পদ্মজা এদিক ওদিক তার কালো সোয়েটারটা খুঁজল, এরপর আমিরের দিকে তাকিয়ে হেসে দিল। বলল, এভাবে সঙ্গের মতো খালি গায়ে দাঁড়িয়ে আছেন কেন? আমির কিছু একটা বলতে যাচ্ছিল,
তখন টেলিফোন বেজে উঠল। পদ্মজা পাশের ঘরে চলে গেল। কালো সোয়েটারটা খুঁজে বের করতেই হবে। এই সোয়েটারটার পরে সে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। আমি টেলিফোন রেখে পদ্মজাকে ডেকে জানালো সে বের হবে, জরুরি দরকার। পদ্মজা সোয়েটার খোঁজা রেখে তাড়াতাড়ি করে খাবার পরিবেশন করলো। গরু মাংস গরম করলো। আমির খাওয়া দাওয়া শেষ করে নিয়ম মতো পদ্মজার কপালে চুমু দিয়ে বেরিয়ে গেল। পদ্মজা তৈরি হয় রোকেয়া হলে যাওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে রোকেয়া হলের অনেক মেয়েকেই চেনে। আজ মনার স্কুল নেই, সে একাই বাসায় থাকবে। পদ্মজা হলে যাচ্ছে এক ছোট বোনের সাথে দেখা করার জন্য। আমিরের তো কখনোই ছুটি নেই, নিজের ব্যবসা যখন তখন কাজ পড়ে যায়। রোকেয়া হলে চারপাশ সবুজ গাছে আবৃত। পদ্মজা গেটের বাইরে দাঁড়িয়ে গাড়ি রেখে এসেছে। হিম শীতল বাতাসে চোখ জোড়া ঠান্ডায় জ্বলছে। তার পরনে বোরকা, মুখে নিকাব। রোকেয়া হলের ক ভবনে এসে জানতে পারল যার খোঁজে সে এসেছে সে নেই। চারিদিকে নিরিবিলি, প্রায় সবাই ক্যাম্পাসে। নির্জন পরিবেশে এমন ঠান্ডা বাতাস, রোমাঞ্চকর অনুভূতি। রোকেয়া হলে এ নিয়ে অনেকবার এসেছে সে। পদ্মজা ক ভবনের নিচতলায় শেষ মাথার কাছাকাছি অবধি গিয়ে ঘুরে দাঁড়ায় ফিরে যাওয়ার জন্য। তখন অতি সূক্ষ্ম একটা শব্দ কানে ভেসে আসে। পদ্মজা থমকে দাঁড়ালো, দুইবার পিছিয়ে চোখ বুজে শোনার চেষ্টা করলো। শব্দটা তীব্র হচ্ছে, যেন কাছে কোথাও ধস্তাধস্তি হচ্ছে। পদ্মজার মস্তিষ্ক সচল হয়ে ওঠে। অনুসন্ধানী দৃষ্টি নিয়ে ফিরে তাকায়। একটা মেয়ের চাপা কান্নার শব্দ কর্ণকুহরে পৌঁছতেই পদ্মজা দ্রুতগামী ঘোড়ার মতো ছুটে আসে শেষ কক্ষে দরজার সামনে। পৌঁছতেই দেখতে পেল অর্জুন এবং রাজু একটা মেয়েকে টেনে হিঁচড়ে কক্ষ থেকে বের করতে চাইছে। ক্যাম্পাসের ছাত্র সংগঠনের নেতারা 6 মাস হলো ছাত্র সংগঠনের নেতৃত্বে এসেছে, আর এখনই ক্ষমতার অপব্যবহার শুরু করেছে। পদ্মজার উপস্থিতি টের পেয়ে অর্জুন রাজু তাকালো। মেয়েটা ভয়ে কাঁপছে। পদ্মজাকে দেখে মেয়েটা ছুটে আসতে চাইলে অর্জুন ধরে ফেলে। পদ্মজা বেশ শান্তভাবেই বলল, ক্ষমতার অপব্যবহার করতে নেই, ছেড়ে দাও মেয়েটাকে। পদ্মজার কণ্ঠ মেয়েটা চিনতে পারল। অস্ফুটভাবে ডাকলো, পদ্ম আপা। এরপর বলল, পদ্ম আপা, আমি মিঠি। পদ্ম আপা, ওরা আমাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। পদ্মজা ভালো করে খেয়াল করে চিনতে পারলো মিঠিকে। অর্জুন মিঠির গালে শরীরের সব শক্তি দিয়ে থাপ্পড় মেরে রাজুকে বলল, এরে ঘাড়ে উঠা, এই আপনি সরেন, মাঝে হাত ঢুকাবেন না, বিরক্ত করা একদম পছন্দ না আমার। পদ্মজা বাধা হয়ে দাঁড়ালো, বলল, দেখো, মা জাতিকে এভাবে অপমান করতে নেই। হাতে ক্ষমতা পেয়েছো, সৎভাবে চলো, সবার ভালোবাসা পাবে। এভাবে নিজেরা অন্যের ইজ্জত নষ্ট করেছো, সেই সাথে নিজেদের পাপই করছো। এই ফুট এখান থেকে নীতিকথা শোনাতে আসছে। ভালোভাবে বলছি, ভেজাল না করে ছেড়ে দাও। নারীকে নারী রূপে থাকতে দাও, শক্ত হতে বাধ্য করো না। অর্জুন রাগে দাঁতে দাঁত কামড়ে বলল, আর একটা কথা বললে জামা কাপড় খুলে মাঠে ছেড়ে দেবো। কথাটা শেষ করে অর্জুন চোখের পলক ফেলতে পারল না। তার আগে পদ্মজার 5 আঙুলের দাগ বসে যায় তার ফর্সা গালে। অর্জুন রক্তিম চোখে কিনমির করে তাকায়। মিঠিকে ছেড়ে পদ্মজার গলায় চেপে ধরে। পদ্মজার সঙ্গে সঙ্গে অর্জুনের অন্ডকোষ বরাবর লাথি বসিয়ে দিল। অর্জুন কোকিয়ে উঠল, অন্ডকোষ 2 হাতে রেখে বসে পড়ল। রাজু বিশ্রী গালিগালাজ করে পদ্মজার দিকে তেড়ে আসে। পদ্মজা মেঝে থেকে ইট তুলে রাজুর মাথায় লক্ষ্য করে ছুঁড়ে মারে। মিঠি ভয়ে চোখ খিচে ফেলে। রাজুর কপাল ফেটে রক্তের ধারা নামে। অর্জুন আকস্মিক তেড়ে এসে পদ্মজার নিকাব টেনে খোলে। ঘোলা চোখের ভয়ঙ্কর চাহনি, রক্ত জবার মতো ঠোঁটের কাঁপুনি অর্জুনের অন্তর কাঁপিয়ে তোলে। তবুও দমে থাকেনি, পদ্মজাকে হামলা করার জন্য প্রস্তুত হয়। পদ্মজা তার কাঁধের ব্যাগ থেকে ছুরি বের করে অর্জুনের গলায় টান বসায়। এই দৃশ্য দেখে মিঠির শরীর কাঁপতে থাকে। অর্জুন চিৎকার করে বসে পড়ে। গলায় হাত দিয়ে রাখে, গলাটা শরীর থেকে আলাদা হয়ে যায়নি, চামড়া ছিঁড়েছে শুধু। তার হৃৎপিণ্ড যেন মাত্রই মৃত্যু সাক্ষাৎ পেল। পদ্মজার অভিজ্ঞ হাত তার কলিজা শুকিয়ে দিয়েছে। মেঝেতে বসে হাঁপাতে থাকে।
পদ্মজা ছুরির রক্ত অর্জুনের গেঞ্জিতে মুছে বলল, তোমাদের ভাগ্য ভালো পদ্মজার হাতে পড়েছ, হেমলতার হাতে পড়নি। এরপর মিঠিকে প্রশ্ন করলো, আমার জানা মতে তুমি প্রথম বর্ষে আছো, আর হলে দ্বিতীয় তলায় থাকার কথা, এখানে আসলে কি করে? মিঠির ভয় এখনো পুরোপুরি কাটেনি। সে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আমি গত কয়দিন অসুস্থ ছিলাম, ক্যাম্পাসে যেতে পারিনি। অর্জুন দাদা নাজমাকে দিয়ে আমাকে ডেকেছিল। অমনি চলে এসেছো? কয়দিন আগে তৃতীয় বর্ষের একটা মেয়ের কি হাল হয়েছে ডাকুনি, শোনোনি? এরপর ওদের ডাকে সাড়া দিলে কেন? না দিয়ে উপায় নাই। পদ্মজা আর কিছু বলতে পারল না। মিঠিকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে পড়ে। এরপর নিকাব পড়তে পড়তে বলল, এইসব বেশি দিন সহ্য করা যায় না। মেয়েরা হলে এসে থাকে পড়াশোনার জন্য, আর এইসব নির্যাতনের শিকার হতে হয়। তোমার চেনা জানা আরো যারা মানসিক শারীরিকভাবে ভুক্তভোগী আছে সবার নামের তালিকা আমাকে দিতে পারবে? মিঠি জানতে চাইল, কেন? সবাইকে নিয়ে প্রশাসনের কাছে যাব, তাদের নীরবতা আর মেনে নেব না। ক্যাম্পাসে আসার পর থেকে নেতাদের অকর্ম দেখেছি, থামানোর চেষ্টা করেছি। 1 2 থামে, আরো 10 জন বাড়ে। এবার আমাদের আন্দোলন করতে হবে। মিঠি মিনমিনিয়ে বলল, কেউ ভয়ে আন্দোলন করতে চায় না। অনেকবার দিন তারিখ ঠিক হয়েছে শুনেছি। এরপর যাদের আসার কথা ছিল তাদের মধ্যে 80% আসে না। অনেকে বাসায় আক্রমণ করা হয়েছে। পদ্মজার বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। সমাজে মেয়েরা এত দুর্বল? তাদের দেহের লুকায়িত আকর্ষণীয় ছন্দগুলি না থাকলে হয়তো তারাও সাহসী হতো। ছন্দ হারানোর ভয় থাকতো না, কাউকে ভয় পেতে হতো না। পদ্মজা মিঠিকে বলল, তুমি বরং কয়েকদিন বাড়ি থেকে ঘুরে আসো। এখানে থাকা তোমার জন্য এখন বিপজ্জনক। আমি আগামীকাল গ্রামে যাচ্ছি, আমার আম্মার মৃত্যুবার্ষিকী। ছোট বোনের ম্যাট্রিক পরীক্ষা 1.5 মাস পর। আরেক বোনের বিয়ে দেওয়ার কথা ভাবছি। 1.5 মাসের মতো গ্রামে থাকবো। এরপর এসে এই নেতাদের ব্যবস্থা করব। তোমাদের বর্ষের শেখা আছে না, বেশ সাহসী মেয়েটা। ওর মতো আরো কয়টা মেয়ে পাশে থাকলেই হবে। তুমি যাও এখন, দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করো। যতক্ষণ এখানে আছো একা চলাফেরা করো না। শিখাও তো মনে হয় হলেই থাকে। জি, ওর সাথে থেকো। কখনো কথা হয়নি। এখন তো ক্যাম্পাসে বোধ হয়। আচ্ছা, বিকেলে আমি আবার আসবো, ওর সাথে কথা বলবো। আমি আসছি এখন। পদ্ম আপা। পদ্মজা তাকালো। মিঠি পদ্মজাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেল। ভেজা কণ্ঠে বলল, অনেক ধন্যবাদ তোমাকে। আমি খুব ভয় পেয়েছিলাম। বাঁচার সংগ্রামে ভীতু হলে চলে না মিঠি। ভেবেছিলাম জীবনটা শেষ হয়ে গেল বুঝি। কখনো এমন ভাববে না। বিপদের সামর্থ্য মতো যা পারবে করবে। শরীরের শক্তি নিশ্চয় কম নয়, মনের জোরটা কম। সে জোরটা বাড়াবে। মনের জোর বাড়াতে টাকা লাগে না। কঠিন জীবন সহজ করে তোলার দায়িত্ব নিজেরই নিতে হয়। মিঠি মাথা তুলে তাকালো, একটু সরে দাঁড়িয়ে চোখের জল মুছল। এরপর বলল, দ্রুত ফিরবে পদ্ম আপা, আমরা আমাদের নিরাপত্তার যুদ্ধে নামবো। পদ্মজা হেসে বলল, ফিরবো, দ্রুত ফিরবো। গাড়ি বাড়ির উদ্দেশ্যে ছুটছে। বাড়ির নাম আগে ছিল আমির ভিলা। বছর ঘুরতেই আমির বাড়িটির নাম পাল্টে দিল পদ্মনীর। পদ্মজা জানালার কাছ তুলে বাইরে তাকালো। রাস্তাঘাটে মানুষজন কম। ঠান্ডা বাতাস, সূর্যের আলোয় একদমই তেজ নেই, যেন থুরথুরে বৃদ্ধ হয়ে গেছে। পদ্মজা আকাশ পানে তাকিয়ে 3টা প্রিয় মুখকে খোঁজে। চোখ দুটি টলমল করে ওঠে। কোথায় আছে তারা? আবার কবে হবে দেখা? পদ্মজা কাজ নামিয়ে দিল। রুমাল দিয়ে চোখের জল মুছে সিটে হেলাম দিয়ে চোখ বুঝল। নিস্তব্ধ বিকেল ঘন কুয়াশায় ঢেকে আছে। অলন্দপুরের আটপাড়া। সেই নিস্তব্ধতা ভেঙে যায় নূপুর ধ্বনিতে। পূর্ণার চঞ্চল কাদামাখা 2টি পা দৌড়ে ঢোকে মোড়ল বাড়ি। পায়ে নূপুর জোড়া রিনঝিন রিনঝিন সুর তুলে ছন্দে মেতেছে। পরনে লাল টুকটুকে শাড়ি, আঁচল কোমরে গোজা। শাড়ি গোড়ালির অনেক ওপরে পড়েছে। বাড়িতে ঢুকে চেঁচিয়ে ডেকে উঠল,
বড় আম্মা, ও বড় আম্মা। বাসন্তী রান্নাঘর ছেড়ে দৌড়ে আসেন। হাতের চুড়িগুলো ঝনঝন করে ওঠে, মুখের বয়সের ছাপ পড়েছে, তাও কিঞ্চিত। পূর্ণাকে এভাবে হাঁপাতে দেখে প্রশ্ন করলেন, বাড়িতে ডাকাত পড়ছে? আপার চিঠি। পূর্ণা হাতের খামটা দেখিয়ে বলল। আপার চিঠি শুনে প্রেমা বেরিয়ে আসে ঘর থেকে। সে পড়ছিল, ওড়না দিয়ে ঘুমটা টানা। সরসী মনে বিন্দুমাত্র আগ্রহ নেই, সবার চেয়ে আলাদা হয়েছে, খুব ভীতু এবং লাজুক সে। পূর্ণা বড় বোন হয়ে সারাদিন বনবাজারে ঘুরে বেড়ায়, আর সে ঘরে বসে পড়ে, বাড়ির কাজ করে, স্কুলে যায়। পদ্মজার কথা মতো প্রতিদিনের রুটিন অনুসরণ করে। সে বলল, কি বলছে আপা, চিঠি দাও। পূর্ণা কপাল কুঁচকে বলল, তোর পড়তে হবে না, বলেছে মাঘ মাসে 19 তারিখে আসছে, অনেক দিন থেকে যাবে। আজ কত তারিখ? প্রশ্ন করলেন বাসন্তী। পূর্ণা কাঁদো কাঁদো হয়ে বলল, 19শে মাঘ। বাসন্তীর চোখ দুটি যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। বিস্ফোরিত কণ্ঠে বললেন, আজই? বিকেল তো হয়ে গেছে। পূর্ণা অস্থির হয়ে বাসন্তীর কাছে দৌড়ে আসে, দুই হাত ধরে করুণ স্বরে বলল, তাড়াতাড়ি সালোয়ার কামিজ বের করো, আমার এই রূপে দেখলে একদম মেরে ফেলবে আপা। বাসন্তী আরো করুণ স্বরে বললেন, মা, আমি আগে আমার রূপ পাল্টাই, তুমি তোমারটা খুঁজে নাও। কথা শেষ করে বাসন্তী ঘরের দিকে যান। বুক দূর দূর কাঁপছে, পরনে ঝিলমিল ঝিলমিল করছে টিয়া রঙের শাড়ি, দুই হাতে 3 ডজন চুড়ি, কপালে টিপ, ঠোঁটে লিপস্টিক। এই অবস্থায় পদ্মজা দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। তিনি সাজগোজ পূর্ণার কথা ছেড়ে দিয়েছিলেন, এরপর পূর্ণার কথাই দুজন মিলে আবার শুরু করেছেন। পদ্মজা 1-2 দিনের জন্য প্রতি শীতে বাড়ি আসে, তখন সব রং বেরঙের জিনিস লুকিয়ে রাখা হয়। পূর্ণা চিঠি প্রেমার হাতে দিয়ে ঘরে যায়। ট্রাঙ্ক খুলে সাদা কালো রঙের সালোয়ার কামিজ দুটো পরে নেয়। হাতের চুড়ি খুলতে গিয়ে কয়েকটা ভেঙে যায়। অন্যবার 2-3 দিন আগে চিঠি আসে, আর আজ যেদিন পদ্মজা আসছে সেদিনই চিঠি আসতে হলো। 10 দিন আগে চিঠি পাঠিয়েছে পদ্মজা, ডাকঘর থেকেই দেরি করেছে। পূর্ণা মনে মনে ডাকঘরের কর্মচারীদের গালি দিয়ে 14 গোষ্ঠী উদ্ধার করছে। সে দ্রুত জুতো পরে বারান্দায় আসে। প্রেমাকে তাড়া দিল, জলদি পানি নিয়ে আয়। প্রেমার বেশ লাগছে, সে মনপ্রাণে দোয়া করছে পদ্মজা এক্ষুনি এসে যাক আর দেখুক পূর্ণার সাজগোজ। কিন্তু প্রকাশ্যে পূর্ণার আদেশ রক্ষার্থে কলসি নিয়ে কলপরে গেল। পূর্ণা মনে মনে আয়তুল কুরসি পড়ছে, এই বুঝি পদ্মজা এসে গেল। গতবার মার তো খেয়েছেই, তার সাথে পদ্মজা রাগ করে 3 মাস চিঠি লেখেনি। বাতাসের বেগে পাতার মর্মর আওয়াজ হচ্ছে, আর পূর্ণার মনে হচ্ছে এই তো তার রাগে আপা হেঁটে আসছে। না, পানির জন্য অপেক্ষা করা যাবে না। পূর্ণা কলপারে ছুটে যায়, কলসি থেকে পানি নিয়ে পায়ের কাদা, ঠোঁটে লিপস্টিক ধুয়ে ফেলে, কপালের টিপ খুলে কলপারের দেওয়ালে লাগিয়ে রাখে। হাতের চুড়ি, গলার হার, কানের বড় বড় দুল ট্রাঙ্কের ভেতরে রেখে এসেছে। পায়ের দিকে আবার চোখ পড়তেই সে আটকে উঠল। নূপুর জোড়া হাঁটার সময় অনেক আওয়াজ তোলে, এরকম নূপুর পরা নাকি ইসলামের নিষিদ্ধ। আবার দৌড়ে গেল ঘরে। দৌড়ানোর সময় বারবার হুমড়ি খেয়ে পড়তে গিয়েও নিজেকে সামলে নিচ্ছিল। নূপুর দুটো খুলে ট্রাঙ্কের ভেতরে রেখে দিয়ে মাটিতে ধপ করে বসে লম্বা করে নিঃশ্বাস নিল। বিড়বিড় করে বলল, বাঁচা গেল। এরপর হাঁটুতে থুতনি রেখে মিষ্টি করে হাসলো। আজ তার আপা আসবে, তার জীবনের সবচেয়ে দামি এবং ভালোবাসার মানুষটা আসবে। ঈদের আনন্দের চেয়েও বেশি এই আনন্দ। পূর্ণা মাথার ঘোমটা টেনে রান্নাঘরে যায়। প্রায় বছরখানেক পর আবার রান্নাঘরে ঢুকছে সে। বাসন্তী সাদা রঙের শাড়ি পরেছেন, তাড়াহুড়ো করে এটা ওটা রাখছেন। পূর্ণা সাহায্য করার জন্য হাত বাড়ালো। বাসন্তী বললেন, প্রান্তরে বল গিয়া লাল রঙের দাগ দেয়া রাজহাঁসটা ধরতে। পূর্ণা চুলা লাকড়ি আরেকটা দিয়ে লাহারি ঘরের দিকে যায়। প্রান্তকে লাহারি ঘরেই বেশি পাওয়া যায়। প্রেমা পদ্মজার জন্য হেমলতার ঘরটা গোছাচ্ছে। আমি পদ্মজা, পর্ব 47। ইট পাথরের শহরের সবই কৃত্রিম। কৃত্রিমতা ছেড়ে ছায়ার ঘেরা মায়ায় ভরা গ্রাম, আঁকাবাঁকা বয়ে চলা নদী, খাল, সবুজ শ্যামল মাঠের প্রাকৃতিক রূপ দেখে তৃষ্ণার্ত নয়নের পিপাসা মেটাতে গিয়ে পদ্মজা আবিষ্কার করল তার চোখের খুশির জল। সবেমাত্র অলন্দপুরের গঞ্জের সামনে ট্রলার পৌঁছেছে। ট্রলারটি হাওলাদার বাড়ির।
আলমগীর ও মগা উপস্থিত রয়েছে। তারা দুজন ট্রলার নিয়ে রেল স্টেশনের ঘাটে অপেক্ষা করছিল। আমির পদ্মজার পাশ ঘেঁষে দাঁড়াতেই পদ্মজা বলল, ইচ্ছে হচ্ছে জলে ঝাঁপ দেই। আমির আঁতকে উঠল। কেন? পদ্মজা আমিরের দিকে তাকিয়ে মৃদু হাসল। এরপর বলল, অল্পতে ভয় পেয়ে যান কেন? বলতে চেয়েছি অনেকদিন পর চেনা নদীর জল দেখে ছুঁয়ে দেখতে ইচ্ছা হচ্ছে, ডুব দিতে ইচ্ছা হচ্ছে। আমির এক হাত পদ্মজার বাহু চেপে ধরে নিজের সাথে মিশিয়ে বলল, তাই বলো। পদ্মজা আমিরের দিকে তাকালো। আমিরের গাল ভর্তি দাড়ি, ঘন হয়েছে খুব, চোখের দৃষ্টি গাঢ় তীক্ষ্ণ। ৩৫ বছরের পুরুষ, অথচ একটা সন্তান নেই। বাবা ডাক শুনতে পারে না। মানুষটার জন্য দুঃখ হয়। পদ্মজা গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। আজান পড়ছে। ট্রলার মোড়ল বাড়ির ঘাটে ভিড়ে। প্রথমে পদ্মজার চোখে পড়ে রাজহাঁসের ছুটে চলা। ঝাঁকঝাঁক রাজহাঁস দৌড়ে বাড়ির ভেতরে ঢুকছে। হাঁসের প্যাক প্যাক শব্দে চারিদিক মুখরিত। ট্রলারের শব্দ শুনে প্রেমা, প্রান্ত, পূর্ণা ছুটে আসে ঘাটে। আগে আগে আসে পূর্ণা। পদ্মজা প্রথম সিঁড়িতে পা রাখতেই পূর্ণার জান ছেড়ে ডেকে ওঠে, আপা। পূর্ণাকে এইভাবে ছুটে আসতে দেখে পদ্মজা ভয় পেয়ে যায়। সাবধান করে, আস্তে পূর্ণা। বলতে বলতে সিঁড়িতে পূর্ণার পা পিছলে গেল। পদ্মজা দ্রুত আঁকড়ে ধরে। এক্ষুনি অঘটন ঘটে যেত। পদ্মজা পূর্ণাকে ধমক দিতে প্রস্তুত হয়। তখনই পূর্ণা শক্ত করে জড়িয়ে ধরে পদ্মজাকে। বুকে মাথা রেখে হাঁপাতে হাঁপাতে উচ্চারণ করে, আপা, আমার আপা। পদ্মজার বুক বিশুদ্ধ ভালো লাগায় ছেয়ে গেল। মৃদু হেসে পূর্ণাকে কিছু বলার জন্য আবার প্রস্তুত হয়। তখন প্রেমা প্রান্ত সে জড়িয়ে ধরল। পদ্মজা টাল সামলাতে না পেরে শেষ সিঁড়ি থেকে নদীর জলে পড়ে যাচ্ছিল। ট্রলারের আগায় দাঁড়িয়ে থাকা আমির দুহাতে দ্রুত পদ্মজাকে আঁকড়ে ধরে তার খুঁটি হয়ে। পদ্মজা চোখ খিচে ফেলে। যখন বুঝতে পারলো সে পড়েনি, তার ভাই বোনেরাও পড়ে যায়নি, তখন চোখ খুলল। ঘাড় ঘুরিয়ে তার সহধর্মীর মুখ দেখে হাসলো। এরপর সোজা হয়ে দাঁড়ালো। পূর্ণা, প্রেমা হেঁচকি তুলে কাঁদছে। খুশিতে কেউ এভাবে কাঁদে? তবে পদ্মজার ভালো লাগছে। বাসন্তীকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে পদ্মজা তার ভাই বোনদের বলল, আমাকে বাড়িতে ঢুকতে দিবি না তোরা? পূর্ণা চোখের জল মুছতে মুছতে বলল, চলো। পদ্মজার সিঁড়ি ভেঙে বাসন্তীর সামনে এসে দাঁড়ালো। সাদা রঙের শাড়ি পরে ছলছল চোখে তাকিয়ে থাকা এই মানুষটির প্রতি পদ্মজার অনেক ঋণ। হেমলতা মারা যাওয়া 6 মাসের মাথায় মোর্শেদ পৃথিবী ছাড়েন। শোকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন। ফেলে যান কিশোরী 2 মেয়ে, বউ এবং এক ছেলেকে। অর্থনৈতিক সমস্যা দেখা দেয়, সংসার চলে না। আমি সাহায্য করতে চেয়েছিল। পদ্মজার আত্মসম্মানে লাগে। সে কিছুতেই স্বামীর টাকায় বাবার বাড়ির সংসার চালাবে না। নিজেরও কাজ করার উপায় ছিল না। এমত অবস্থায় বাসন্তী চাইলে ফেলে চলে যেতে পারতেন, তিনি যাননি। এক পরন্ত বিকেলে পদ্মজাকে বললেন, নকশি কাঁথা সেলাই করতে পারি আমি। শখে সেলাই করতাম। 2-3 জন পয়সা দিয়ে কিনতে চাইতো। টাকা দরকার ছিল না, তাই বিক্রি করিনি। তুমি বললে আমি নকশি কাঁথা গঞ্জে বেচার চেষ্টা করতাম। পদ্মজা সেদিন অবাক হয়ে তাকিয়েছিল। বাসন্তী ছুটে ঘরে যান, একটা নকশি কাঁথা নিয়ে আসেন। পদ্মজাকে দেখান, অসম্ভব সুন্দর হাতের কাজ। আমি নকশি কাঁথা দেখে মুগ্ধ হলো। সঙ্গে সঙ্গে বলল, বড় ভাইয়া যখনই ঢাকা যাবে নকশি কাঁথা নিয়ে দিয়ে দিবেন। শহরে নকশি কাঁথার চাহিদা রয়েছে অনেক। আপনাদের সমস্যা কিছুটা হলেও ঘুচে যাবে। এক কাজ করলেই তো পারেন, আরও 2-3 জনকে নিয়ে নকশি কাঁথা বানানো শুরু করেন, তাহলে অনেকগুলি হবে। তাদের পারিশ্রমিক দিয়ে দেবেন, ঢাকা বিক্রির পর দ্বিগুণ টাকা আসবে। এই প্রস্তাবে পদ্মজা আমোদ করল না। সেদিন থেকে বাসন্তী 2 হাতে দিন রাত পরিশ্রম করেছেন। পূর্ণাকে ম্যাট্রিক অবধি পড়ালেন, প্রেমা প্রান্তকে এখনো পড়াচ্ছেন। পূর্ণার যে কোনো আবদার পূরণ করে চলেছেন। বাসন্তীর পা ছুঁয়ে পদ্মজা সালাম করল। এরপর বলল, কেমন আছেন আপনি? ভালো আছি মা। তুমি, জামাই বাবা সবাই ভালো আছো তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আগের চেয়ে শুকিয়েছেন, ত্বক ময়লা হয়েছে, নিজের যত্ন নেওয়া ভুলে গিয়েছেন। বাসন্তী চোখ নামিয়ে হাসলেন। এক হাতে নিজের মুখশ্রী ছুঁয়ে বললেন, সেই বয়স কি আর আছে, বিধবা মানুষ। পূর্ণা খুব জ্বালায় তাই না? বাধ্য করে রঙিন শাড়ি পরতে সাজতে। বাসন্তী চমকে তাকালেন। পদ্মজা হাসছে।
পূর্ণা মাথায় ব্যাগ নিয়ে পদ্মজার পাশে এসে দাঁড়ালো। আহ্লাদি হয়ে অভিযোগ করলো, আপা তুমি নাকি মুচির সাথে আমার বিয়ে দিতে এসেছো? পদ্মজা হাসি প্রশস্ত হয়, আমিরের দিকে তাকিয়ে এরপর পূর্ণার দিকে তাকালো, বলল, কে বলেছে, তোর ভাইয়া? পূর্ণা আমিরকে ভেঙচি কেটে পদ্মজাকে বলল, আর কে বলবে? আপা আমি মুচি বিয়ে করব না, আমার ফর্সা চকচকে জামাই চাই। মগা পূর্ণাকে রাগানোর জন্য বলল, ম্যাট্রিক ফেল করা ছেলেরা ধলা জামায় হাঙ্গা করব না। পূর্ণা কিরমির করে তাকালো। পদ্মজা পূর্ণার গাল টেনে দিয়ে বলল, আচ্ছা এসব নিয়ে পরে আলোচনা হবে, অন্ধকার হয়ে যাচ্ছে চারপাশ, বাড়িতে চল। তারপর দুই হাতে দুই বোন ভাইকে জড়িয়ে ধরে বাড়ির উঠোনে পা রাখে সে। সতেজ হয়ে জামা কাপড় পাল্টে নেয় আমির ও পদ্মজা। এরপর রাজহাঁস ভুনার গরম গরম ভাতের ভোজন হয়। আলমগীর মগাও ছিল। আলমগীরের বাড়ি ফেরার আগে আমির পদ্মজাকে বলে যায়, আগের স্মৃতি আর কতদিন বুকে রাখবি তোরা? দাদু মরার পথে, চাচি আম্মা আলতোগ্লানি আর তোদের না দেখার শোকে শুকিয়ে কঙ্কাল হয়ে গিয়েছে। এবার অন্তত বাড়িতে আসিস, অনুরোধ রইল আমার। পদ্মজা তুমি আমিরকে বুঝিও। পদ্মজা আশ্বস্ত করে বলল, এবার বাড়ির সবাইকে গিয়ে দেখে আসবো, আপনি নিশ্চিন্তে যান, অপেক্ষায় থাকবো। আসবো ভাইয়া, বলল পদ্মজা। আলমগীর মগা চলে গেল। আমির পদ্মজাকে বলল, আমি যাব না, এবার যাওয়া উচিত, অনেক তো হলো, 4 বছর কেটেছে, ভয়ঙ্কর রাতটা আজীবন বুকে তাজা হয়ে থাকবে, তাই বলে সম্পর্ক ছিন্ন করতে পারি না, ইসলামের সম্পর্ক ছিন্ন করা হারাম। ওই বাড়িতে গেলে আমার দমবন্ধ কষ্ট হয় পদ্মজা। সে তো আমারও হয়, কিন্তু আম্মার কথা খুব মনে পড়ে। আম্মারও তো কোনো দোষ ছিল না, তবু শাস্তি পাচ্ছে। ছিল দোষ, সে আসল দোষী, তার দেখা আজও পেলাম না, অথচ যিনি দোষী না তিনি সবার চোখে দোষী। আম্মা সেদিন কেন ঘুমিয়ে পড়েছিলেন, এটাই আম্মার দোষ। জোর করে ঘুম আটকিয়ে রাখা যায়? আমরা আগামীকাল যাচ্ছি, এটাই শেষ কথা। পদ্ম আমিরের বাকি কথা পদ্মজা শুনল না। সে হেমলতার ঘরের দিকে এগোলো। হেমলতার ঘরে দরজা খুলতে অদ্ভুত একটা অনুভূতি হয়। শিহরিত হয়ে কেঁপে উঠে সে। 6 বছর আগের মতোই সব, নেই শুধু মা। পদ্মজা ধীর পায়ে ঘরে ঢোকে। আলমারি খুলে হেমলতার শাড়ি বের করে ঘ্রাণ শোকে, বুকের সাথে জড়িয়ে রাখে। গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে মাটিতে। হামাও করে কান্নাটা আসে না অনেক দিন, কষ্টগুলো চেপে থাকে বুকের ভেতর। পূর্ণা দরজার ওপাশে দাঁড়িয়ে আছে, সে তার আপাকে দেখছে। পদ্মজা বারবার নাক টানছে, অজস্র চুমুতে ভরিয়ে দিচ্ছে মায়ের শাড়ি, যেন সে শাড়ি না, মা তার মাকেই চুমু দিচ্ছে। পূর্ণার মন ব্যথায় ভরে ওঠে। তার কি মায়ের জন্য কষ্ট হচ্ছে, নাকি আপার কান্না দেখে কষ্ট হচ্ছে? জানে না পূর্ণা, শুধু উপলব্ধি করছে তার কান্না পাচ্ছে। কান্নার শব্দ শুনে পদ্মজা ঘাড় ঘুরিয়ে তাকালো। পূর্ণাকে কাঁদতে দেখে দ্রুত চোখের জল মুছে হাতের শাড়ি আলমারিতে রাখলো। এরপর পূর্ণাকে ডাকলো, আয় এদিকে। পূর্ণা ফোগাতে ফোগাতে এগিয়ে আসে। পদ্মজা বিছানায় বসলো। পূর্ণা পদ্মজার কোলে মাথা রেখে কাচুমাচু হয়ে শুয়ে পড়ল। পদ্মজা বলল, বয়স 21-এর ঘরে, মনটা তো সে 14-15 বছরই পড়ে আছে। পূর্ণা পদ্মজার এক হাত মুঠোয় নিয়ে বলল, আমার খুব কান্না পাচ্ছে, কাঁদিস না। ঠেলে ঠুলে বেরিয়ে আসছে তো, থামানোর চেষ্টা কর, থামছে না। তুই তো আরো কাঁদছিস, বেড়ে যাচ্ছে তো। পদ্মজা ঠাস করে পূর্ণার গালে থাপ্পড় বসালো। সঙ্গে সঙ্গে পূর্ণার কান্না থেমে যায়। চোখ বড় বড় করে তাকালো। পদ্মজা আওয়াজ তুলে হেসে ওঠে। পূর্ণা দ্রুত উঠে বসে, হাত ঝাড়তে ঝাড়তে হেসে বলল, থেমে গেছে। পদ্মজা হাসি বেরিয়ে গেল। মুখ হাত চেপে হাসি আটকানোর চেষ্টা করে। হাসির ঠেলায় চোখে জল চলে আসে। পূর্ণা কান্না নিয়ন্ত্রণ করতে পারে না, থামতে বললে আরও বেড়ে যায়। ব্যাপারটা সে যে কেউ উপভোগ করে। প্রেমা ঘরে ঢুকে অভিমানী কণ্ঠে বলল, আমাকে ছাড়া কি নিয়ে কথা বলে হাসা হচ্ছে? পদ্মজা হাসতে হাসতে বলল, পূর্ণা কাঁদছিল, থামাতে পারছিল না। প্রেমা হেসে বিছানায় উঠে বলল, দুভাজ পা করে বসে বলল, বড় আপা ছোট আপা নামাজ পড়ে না। পদ্মজা হাসি থামিয়ে পূর্ণার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, কি রে, তুই নামাজ পড়িস না কেন? চিঠিতে তো বলিস অন্য কথা।
পূর্ণার ইচ্ছে হচ্ছে প্রেমাকে লবণ মরিচ দিয়ে ক্যাচ করে কাঁচা আমের মতো কামড়ে খেতে, কিন্তু এখন পরিস্থিতি সামলাতে হবে। সে পদ্মজাকে বোঝানোর চেষ্টা করলো, আপা বিশ্বাস করো, শুধু এক ওয়াক পড়িনি, আর আর প্রেমাকে আমি আমার চুরি দিইনি বলে। মিথ্যা বলবি না, কতবার বলেছি মিথ্যা কথা ছাড়তে, সত্য স্বীকার কর। কিসের কাজ তোর? পড়ালেখা ছেড়েছিস 4 বছর, ম্যাট্রিকটা আবার পড়লি না। বিয়ে করতে চাস না বলে বিয়ের জন্য জোর করিনি, তার মূল্য এভাবে কথা না শুনে দিবি? এটা তো আমারও কথা না, যিনি সৃষ্টি করেছেন ওনার আদেশ। পূর্ণা মাথা নত করে রাখে। পদ্মজা বিছানা থেকে নামতে নামতে বলল, ঘুমাবো না তোদের সাথে। প্রেমা আর্তনাদ করে উঠল, আপা আমার দোষ কি? পূর্ণা পদ্মজা কোমর জড়িয়ে ধরে, কিছুতেই যেতে দেবে না। পদ্মজা বলল, ছাড় বলছি। পূর্ণা আকতি করে বলল, যেও না, এখন থেকে প্রতিদিন পড়বো। সত্যি বলছি। সত্যি তো? বলল পদ্মজা। সত্যি। পদ্মজা বিছানায় পা তুলে বসলো। পূর্ণা আর চোখে প্রেমাকে দেখলো, দৃষ্টি দিয়ে যেন হুমকি দিল, আমারও দিন আসবে। গ্রামে আসলে আমি প্রান্তর সাথে ঘুমাই, পদ্মজাকে তার বোনদের সাথে ছেড়ে দেয়। আজও তা ব্যতিক্রম হচ্ছে না। 2 বোনকে নিয়ে শুয়ে পড়ে পদ্মজা। কত কত গল্প তাদের। পদ্মজা শুধু শুনছে আর হাসছে। প্রেমার মুখ দিয়ে সহজে কথা আসে না। পদ্মজা আসলে কথা ঝুড়ি নিয়ে বসে। পূর্ণা নিজের বিয়ে নিয়ে বেশি কথা বলছে, পরিকল্পনা করছে। তখন প্রেমা ব্যঙ্গ করে বলে, ছোট আবার লজ্জার লেশমাত্র নেই। তখন পূর্ণা খেপে গিয়ে বলল, তুই যে প্রান্তরে বলছিলি শহরে গিয়া সাহসী পুলিশ বিয়ে করবি, আমি কাউকে বলেছি তোর লজ্জা নাই? প্রেমা লজ্জায় জুবুথুপু হয়ে যায়। তার বড় আপার সামনে ছোট আপা কি বলছে, লজ্জায় কান দিয়ে ধোঁয়া বেরোতে থাকে। পদ্মজা হাসলো, প্রেমাকে বলল, লজ্জার কিছু নেই, অভিভাবকদের নিজের পছন্দ জানানো উচিত। তোর বিয়ে পুলিশের সাথেই হবে, আর পূর্ণার বিয়ে হবে পূর্ণার পছন্দ মতো। পদ্মজার কথায় পূর্ণা ভারী খুশি হলো। সে আবেগে আপ্লুত হয়ে বলল, নায়কের মতো জামাই চাই, একদম লিখন ভাইয়ার মতো। ও আপা, জানো লিখন ভাইয়া এখন শুটিং করতে আসছে, 1 সপ্তাহ হলো। পদ্মজা জানতে চাইল, কার বাড়ি? সাতগাঁয়ের হান্নান চাচার বাড়ি, বিশাল বড় ট্রেনের বাড়ি। পদ্মজা চুপ হয়ে গেল। এই মানুষটা শুধুমাত্র তার স্মৃতি, কিন্তু মানুষটার জীবনে পুরোটা জুড়ে সে। এই তো মাস 4 আগে পদ্মজা পত্রিকা পড়তে বসেছিল। 3য় পৃষ্ঠায় লিখন সার ছবির সাথে ওপরের শিরোনাম দেখে বেশ অবাক হয় পদ্মজা। শিরোনামে লেখা, লিখন সার পদ্মফুল। পদ্মজা আগ্রহ নিয়ে প্রতিটি লাইন পড়ে। সাংবাদিক লিখনকে প্রশ্ন করেছেন, 30 তো পার হয়েছে, বিয়ে করবেন কবে? লিখন জানিয়েছে সে যখন আসবে। আমরা কি জানতে পারি কে সে, যদি দ্বিধা না থাকে? জানাতে আমার বাধা নেই। সে পদ্মফুল। আমার 27 বছরের কঠিন মনে তোলপাড় তুলে দিয়েছিল। সেই তোলপাড়ের তাণ্ডব বুকের ভেতর আজ হয়। সে ফুলের সুবাস নাকে আজও লেগে আছে, শুধু আমি তাকে জয় করতে পারিনি। লিখন সাক্ষাৎকারের কথোপকথন বেশ তোলপাড় তোলে ঢাকায়। এরকম একজন সুদর্শন পুরুষকে কোনো নারী অবহেলা করেছে, তা নিয়ে মানুষের কত জল্পনা কল্পনা, আলোচনা সমালোচনা। পদ্মজার অস্বস্তি হয় খুব। পূর্ণা পদ্মজাকে মৃদু ধাক্কা দিয়ে রাখল, ঘুমিয়ে গেলে আপা? না, তারপর বল, নিস্তরঙ্গ গলায় বলল পদ্মজা। ঝিঝি পোকার ডাক, শিয়ালের হাঁক ভেসে আসছে কানে। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে, তবুও কথা শেষ হচ্ছে না পূর্ণা প্রেমার। পদ্মজাও মানা করছে না, বরং অবাক হচ্ছে তার বোনেরা কত কথা লুকিয়ে রেখেছে তার জন্য। কাকডাকা ভোর, ঘন কুয়াশায় চারপাশ ডুবে আছে। বাতাসের বেগ বেশি, ঠান্ডায় ঠোঁট কাঁপছে। পদ্মজার পরনে দামি গরম সোয়েটার, আবার শালও পরেছে। বাসন্তী সুতির সাদা শাড়ি পরে রান্না করছেন, মাঝে মাঝে কাঁপছেন। পদ্মজা দ্রুত পায়ে রান্নাঘরে ঢুকলো। বাসন্তী পদ্মজাকে দেখে হেসে বললেন, কিছু লাগবে? পদ্মজা খেয়াল করে দেখলো বাসন্তীর মুখটা ফ্যাকাশে, ঠান্ডায় এমন হয়েছে। সে শক্ত করে প্রশ্ন করলো, আপনার শীতের কাপড় নেই? বাসন্তী হেসে বলল, আছে তো। তাহলে এভাবে শীতে কাঁপছেন কেন? নামাজ পড়ে ঘুমিয়ে পড়তেন, বয়স হয়েছে তো, যান ঘরে যান। ভাত বসিয়েছি, আমি দেখব। সারা রাত তো সজাগ ছিলাম মা, তুমি
তুমি ঘুমাও, আমি রাতে ঘুমিয়েছি। তারা সোয়েটার পরে আসেন। বাসন্তী মাথা নত করে বসে রইলেন। পদ্মজা বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকে। এরপর নিজের গায়ের শাল বাসন্তীর গায়ে দিয়ে বলল, নিজের জন্য কিছু কেনা উচিত। পূর্ণার বয়সে বেড়েছে, বুদ্ধিতে না। ও পারে না কিছু সামলাতে, শুধু আবদার করতে পারে। যতদিন বেঁচে আছেন নিজের যত্ন নিন, আমি ঘরে যাচ্ছি। পদ্মজা রান্নাঘর ছেড়ে বারান্দায় গ্রিলে ধরে বাইরে তাকালো। কুয়াশার জন্য বাইরের গেটটাও দেখা যাচ্ছে না। সে ঘুরে দাঁড়ালো ঘরে ঢোকার জন্য। তখন মনে হলো উঠানে কে যেন দাঁড়িয়ে আছে। পদ্মজা আবার ঘুরে তাকালো, দেখতে পেল তার শাশুড়ি ফরিনাকে। তীর্থের কাকের মতো তাকিয়ে আছে। শুকিয়েছে খুব বেশি, গায়ে লাল সাদা রঙের মিশ্রণের শাড়ি। ফরিনার চারপাশে উড়ো কুয়াশা। কুয়াশার দেয়াল ভেদ করে যেন তিনিই শুধু আসতে পেরেছেন। পদ্মজা হন্তদন্ত হয়ে বের হলো। কাছে এসে দাঁড়াতেই বুকটা হু হু করে উঠল। ফরিনা পদ্মজাকে দেখে কেঁদে দিলেন। পদ্মজা ফরিনার খুব কাছে এসে দাঁড়ালো, পা ছুঁয়ে সালাম করলো। এরপর ফরিনার ঠান্ডা দুটো হাত ধরে বলল, এত সকালে কেন আসতে গেলেন? আমরা তো যেতামই। এত রাগ তোমার? না আম্মা, আপনার প্রতি কোনো রাগ নেই আমার। 8 মাস আপনি আমার যে যত্ন নিয়েছেন, মায়ের অভাব বোধ করিনি। মনে হয়েছিল আমার মা ছিল আমার পাশে। তাহলে ক্যারে যাও না আমার কাছে? আমার ছাড়ায় কেন মুখ ফিরাইয়া নিচ্ছে আমার থেকে? উনি পাগল। আম্মা, আপনি কেমন আছেন? দেখে বোঝা যাচ্ছে ভালো নেই। আম্মা বিশ্বাস করুন, আপনার প্রতি আমার রাগ নেই। ওই বাড়িটা দেখলে খুব কষ্ট হয় আম্মা, খুব যন্ত্রণা হয়। এজন্য যাই না। আপনাকে অনেকবার চিঠি লিখেছি যেন ঢাকা গিয়ে কয়েকদিন থেকে আসেন। গেলেন না কেন? ফরিনা অবাক হয়ে বললেন, আমার কাছে তো কোনো চিঠি আসে নাই। সে কি, আমি তো এই 4 বছর 6টা চিঠি লিখেছি আপনার নামে, পাঠিয়েছিও। আমি তো পাই নাই। ফরিনা চিন্তিত হয়ে পড়লেন। পদ্মজা বলল, আচ্ছা, এ ব্যাপারে কথা বলবো ওনার সাথে। আমি যখন আম্মার কবর জিয়ারত করতে আসি তখনও তো এসে আমাকে আর ওনাকে দেখে যেতে পারতেন আম্মা। তোমরা বাড়িতে যাও না বইলা আমি ভাবছি আমারে ঘেন্না করো তোমরা, তার সামনে আইতে পারি নাই। আমার জন্যও আমার নাতিনডা। ফরিনা হু হু করে কেঁদে উঠলেন। পদ্মজার চোখ ছলছল করে উঠল। সে ফরিনাকে বলল, আপনার জন্য কিছু হয়নি আম্মা, আপনি এভাবে ভাববেন না। কান্না থামান। যতই বলো মা, কান্না থামবে না। 4 বছর ধরে এভাবে কাঁদছে। মজিদের কণ্ঠস্বর শুনে পদ্মজা দ্রুত ঘুমটা টেনে নিল। মজিদকে সালাম করে বলল, ভালো আছেন আব্বা? এই তো আছি কোনো মতে। আম্মা, আপনি কান্না থামান, আমার খারাপ লাগছে। ফরিনা আঁচল দিয়ে চোখের জল মুছলেন। এরপর বললেন, আমার বাবু কই? ভেতরের ঘরে ঘুমাচ্ছে, ডেকে দিচ্ছি। না থাক, ঘুমাক। পদ্মজা শ্বশুর শাশুড়িকে সদর ঘরে নিয়ে আসে। আস্তে আস্তে সবার ঘুম ভাঙে। আমি যত যাই বলুক, মাকে দেখে মন নরম হয়ে যায়। জড়িয়ে ধরে বাচ্চাদের মতন কাঁদতে শুরু করে। মজিদ ছেলে আর ছেলের বউকে ছাড়া কিছুতেই বাড়ি যাবেন না। কম হলেও 4-5 দিন থেকে আসতে হবে। অবশেষে আমি রাজি হলো। প্রেমার সামনে পরীক্ষা, তাই প্রেমাকে সাথে নিল না। বাসন্তী প্রেমা প্রান্ত বাড়িতে রয়ে গেল। পূর্ণার সাথে যায়। হাওলাদার বাড়ির গেট পেরিয়ে ভেতরে পা দিতেই পদ্মজার সর্বাঙ্গ অদ্ভুতভাবে কেঁপে ওঠে। সূর্য ওঠেনি, দমকা বাতাস হচ্ছে। সেই বাতাস শাসা শব্দ হচ্ছে। মাথার ওপর দিয়ে বাজ পাখি উড়ে যায়। সেই পাখির ডাক অদ্ভুত হাহাকারের মতো, যেন মনের চেপে রাখা কষ্ট ক্ষোভ নিয়ে কেউ আত্মচিৎকার করছে। নাকি এটা নিছকই পদ্মজার ভাবনা? চারদিকে চোখ বোলাতে বোলাতে আলোক ঘর পেরিয়ে অন্দরমহলের সামনে এসে দাঁড়ালো সে। 4 বছর পূর্বে তো এখানে, এই জায়গাতেই তার আদরের 3 মাসের কন্যা পারিজা রক্তাক্ত লাশ পড়েছিল। পদ্মজার বুক কেমন করে উঠল। বুকে হাত রেখে দাঁড়িয়ে পড়ে। আমির উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল, খারাপ লাগছে? পদ্মজা স্বাভাবিক হয়ে পড়ল। না। থামলো, নিঃশ্বাস নিল। এরপর বলল, পূর্ণাকে দেখুন কেমন পাগল। আমি সামনে তাকালো। পূর্ণা মাথার উপর ব্যাগ নিয়ে সবার আগে বড়ই খেয়ে খেয়ে কোমর দুলিয়ে হেঁটে যাচ্ছে। অন্দরমহলের সামনে এবং আলোক ঘরের পিছনের মধ্যখানে টিউবওয়েলের বসানো হয়েছে। হেমন্তকালে ধান কাটা হয়েছে, তখন কামলারা আলোক ঘরে থেকেছে, তাদের জন্য এই টিউবওয়েল বসানো হয়েছে। টিউবওয়েলের চারপাশে গোল করে সিমেন্ট দিয়ে মেঝেও করা হয়েছে।
সব মিলে একটা কলপাড় তৈরি হয়েছে। পূর্ণা নারকেল গাছের সামনে এসে থমকে দাঁড়ালো। কলপাড়ে এক সুদর্শন যুবক পিড়িতে বসে গোসল করছে, পরনে লুঙ্গি। রানী গামছা নিয়ে দাঁড়িয়ে আছে, কি যেন বলছে। পূর্ণা ব্যাগ রেখে হাঁ করে সেই যুবককে পরখ করে। সুঠম সুগঠিত শরীর, মায়াবী ফর্সা, স্বাস্থ্যোজ্জ্বল ত্বক, প্রশস্ত বুকে ঘন পশম, চওড়া পিঠ, শক্তপোক্ত দেখতে দুই হাত। ডান হাতে ছোট কলস দিয়ে মাথায় পানি ঢালছে। সে জল চুইয়ে থেকে কপাল, কপাল থেকে ঠোঁট, ঠোঁট থেকে বুক বেরিয়ে গড়িয়ে পড়ছে। হঠাৎ চুল ঝাঁকি দিয়ে উঠল, জলের ছিটা ছড়িয়ে পড়ে চারিদিকে। রানীর যুবকটিকে বকতে বকতে দূরে সরে দাঁড়ায়। যুবকটি আবার মাথায় পানি ঢেলে চুল ঝাঁকায়, উদ্দেশ্য রানীকে ভিজিয়ে দেওয়া। পূর্ণা মুগ্ধ হয়ে গেল। সে দ্রুত ব্যাগ মাটিতে রেখে দিল, ওড়না ঠিক করে চুল ছেড়ে দিল। এরপর কলপাড়ের দিকে হেঁটে গেল। ঠোঁটে তার হাসি, চোখের দৃষ্টি দেখলে যে কারো মন হবে। পূর্ণা অপরিচিত এই যুবকটিকে চোখ দিয়ে পিষে ফেলছে। কলপাড়ের পাশে ভেজা কাদা ছিল। পূর্ণা পা রাখতেই পিছলে পড়ে যায়। ধপাস শব্দ শুনে যুবকটি লাফিয়ে ওঠে, ভরাট কণ্ঠে চিৎকার করে উঠল, বোয়াল মাছ, বোয়াল মাছ।